ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, বলেন, ৭১ না ২৪? ২৪ না ৭১? ৭১কে ২৪-এর মুখোমুখি করা হচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নটা কেনই বা উঠবে? ৭১ তো ৭১, আর ২৪ হচ্ছে একটি স্বৈর শাসকের বিরুদ্ধে অভ্যুত্থান। আজকে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে আপোষকামী বিরোধী রাজনীতিবিদদের জন্য ৫ই অগাস্ট তৃতীয় স্বাধীনতা নয়। ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা দেশ কবার স্বাধীন হয়? একবারই স্বাধীন হয়। বাংলাদেশ পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে যারা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। পাকিস্তানের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যে জনযুদ্ধ হয়েছে, সামরিক বেসামরিক সকল যোদ্ধাদের মাধ্যমে ৯ মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। ফলে এই মুক্তিযুদ্ধ, যেটাকে বলা হয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, এই যুদ্ধ যারা করেছেন, অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন, এই যুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, প্রবাসী সরকার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা, এবং ৭১ সালের আগে টানা ২৪ বছরের যে লড়াই সংগ্রাম, সেখানে আমাদের যত নেতা আছেন, নায়ক মহানায়ক আছেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ যত ব্যক্তিত্বরা আছেন, তাদের সবার অবদানের ধারাবাহিকতায় এসে ৭১-এ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। একটা দেশের স্বাধীনতা মানে কি? তার নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, তার একটা জনগোষ্ঠী থাকবে, তার জাতীয় পতাকা থাকবে, তার জাতীয় সঙ্গীত থাকবে। এই সব উপাদান মিলেই তো ৭১-এ আমরা স্বাধীন হলাম। তো এরপরে স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে, অথবা একটা স্বাধীন দেশ আবারও পরাধীন হয়ে যেতে পারে, সেটাকে আপনি আবার স্বাধীন করতে পারেন। আমরা কি ৭১-এর পরে কখনো পরাধীন হয়েছি, নাকি আমাদের স্বাধীনতা নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে শাসক শ্রেণীর কারণে, বাইরের নানান শক্তির কারণে, কাছের শক্তি দূরের শক্তি সব মিলে যদি বলি, কিন্তু আমরা কি পরাধীন হয়ে গেছি এর মধ্যে কখনো? ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদ, ভারতের যত রকমের অন্যায় অপকর্ম বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় হয়েছে, গত ১৬ বছর সবচেয়ে বেশি মাত্রায় হয়েছে। কিন্তু আমাদের স্বাধীনতার যে সংজ্ঞা, তার মধ্যে যদি আমরা চিন্তা করি, আমরা স্বাধীন ছিলাম, কিন্তু আমাদের উপরে একরকমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ভারত। সেই কারণে ভারতের বিরুদ্ধে আপামর জনগোষ্ঠী প্রতিবাদী হয়েছে, এবং এই ২৪-এর অভ্যুত্থানের পেছনে এই ১৬ বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই যে নিয়ন্ত্রণ ভারতের, এইটাও কি কাইন্ড অফ পরাধীনতার মধ্যে পড়ে? এইটা পরাধীনতা আর নিয়ন্ত্রিত হওয়া, কারো প্রতি আপনি কি বলবো, আনুগত্য প্রকাশ করা, এটাকে আপনি পরাধীনতা বলতে পারেন না, কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া বলতে পারেন। একটা দেশ বা জনগোষ্ঠীর যা যা কিছু স্বার্থ থাকে, সেগুলোর অনেক কিছু বিসর্জন দেওয়া হয়েছিল গত ১৬ বছরে। ভারতের প্রভাব, ভারতের আধিপত্য, ভারতের নিয়ন্ত্রণ, ভারতের একচেটিয়া সব কিছু আমরা মেনে নিয়েছি এই ফ্যাসিবাদের সময়ে বা ফ্যাসিবাদী আমলে। তখন যারা ক্ষমতাসীন ছিল তারা এই কাজটি করেছে, সেই জন্যই তো তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পেছনে আওয়ামী লীগের ১৬ বছরের যে দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, অনাচার, নির্বাচন, গণতন্ত্র সব কিছু ১২টা বাজানোর একটা কারণ ছিল, এবং যেই সব প্রতিপক্ষ শক্তি, রাজনৈতিক অরাজনৈতিক সব মিলে তাদেরকে যতভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছিল, তার একটা বিক্ষোভ, এবং দুর্নীতি, দুঃশাসন, এগুলো তো মোটা দাগে আছে। কিন্তু ভারতের এই নিয়ন্ত্রণটা, ভারতের আধিপত্যবাদ, এটা আর একটা বড় কারণ ছিল, যার কারণে এই অভ্যুত্থানটা হয়েছে। সারা দেশের মানুষ তাতে সমর্থন দিয়েছে। ফলে আপনি পরাধীন হয়ে গেছেন বলতে পারেন না। আমার স্বার্থ বিসর্জন দিয়েছি, আমরা স্বার্থ জলাঞ্জলি দিয়েছি, আমরা স্বেচ্ছায় দিয়েছি বা নিয়ন্ত্রিতভাবে দিয়েছি বা আদিষ্ট হয়ে দিয়েছি, অথবা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আমি এই জাতীয় স্বার্থগুলো হাতছাড়া করেছি বা ভারতের হাতে তুলে দিয়েছি। ফলে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, এই কথাটাই হচ্ছে একটা অযৌক্তিক এবং অবাস্তব। এখন আপনি বলতে পারেন যে ৭১-এ আমরা স্বাধীন হলাম, যে লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ করলাম, যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন করলাম,
যে লক্ষ্যে 30 লক্ষ মানুষ প্রাণ দিল, যে লক্ষ্যে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করলো, এবং তার পেছনে যে রাজনৈতিক নেতৃত্ব এবং 24 বছরের লড়াই সংগ্রাম, এ সব কিছুর যে লক্ষ্য সেটি আমরা অর্জন করতে পেরেছি কিনা এই 54 বছরে বিভিন্ন আমল ধরে ধরে আলোচনা করা যায়। আসলে মৌলিকভাবে চিন্তা করতে গেলে সেই লক্ষ্যের অনেক কিছু অর্জিত হয় নাই। এখন যারা বলছে 24-এর চেয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, 71-এর চেয়ে 24 বড়, 71-এর সাথে 24-কে তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে একটা স্বাধীন দেশের জন্ম হওয়ার জন্য সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধ, আরেকটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন, গণ আন্দোলন, এবং তার মধ্য দিয়ে সরকারের পতন। 90-এ আমরা সরকারের পতন ঘটিয়েছিলাম, এরশাদ সরকারের। আমরা 24-এ এসে হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সরকার পতনের আন্দোলন আর দেশ স্বাধীন করা দুটো কি এক জিনিস? তারা এখন প্রশ্ন হচ্ছে কারা তাহলে 71 আর 24-কে মুখোমুখি করছে, ছোট বড় করার চেষ্টা করছে, এটার সাথে এটাকে মিলাচ্ছে। তখন আমরা পারিনি, এখন পেরেছি, স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এগুলো তারাই বলে যারা 71-এ হেরেছিল, যারা 71-এ হেরেছিল, যারা 71-এ পাকিস্তানের সহযোগী হিসাবে গণহত্যা, ধর্ষণ থেকে শুরু করে সকল, না আমরা জানি যে কোন কোন দল 71-এ হেরেছিল। জামাতে ইসলামী 71-এ হেরেছিল, মুসলিম লীগ 71-এ হেরেছিল, আরও কিছু ছোট ছোট দল আছে তারা 71-এ হেরেছিল। তারা সেই রাজনীতি বহু বছর করেছে, কখনোই 71-এর সেই ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চায় নাই, তারা সেগুলো স্বীকার করে নাই। এখন যদি বলি যে ওই 71-এর সরাসরি যারা বিরোধিতা করে অন্যায় করেছে, গণহত্যা সহযোগিতা করেছে, পাক আন্দার বাহিনীর সহযোগী ছিল, এগুলোর তো প্রমাণের কোনো অভাব নাই দেশে বিদেশে। আমি শেষ করতে চাই, সেই জায়গায় যখন একই ধারায়, একই বয়ান, একই ভাষায়, একই রকমের কথা আমরা অন্য সব শক্তির কাছে শুনি, বিশেষ করে তরুণ প্রজন্মের যে নতুন শক্তি 24-এর বুথের মাধ্যমে উদ্ভব হলো, তাদের মুখে যখন একই কথা শুনি, সরকারের আচরণে যখন একই রকমের ব্যাপার দেখি, তাহলে এই কথা বলা কি ভুল হবে যে 24-এর পরে কি এবার বাংলাদেশ উল্টে যাচ্ছে কিনা? ডক্টর আব্দুল আল মামুন, আমরা শুনছিলাম নাজমুল আশরাফের কাছ থেকে, আপনার কাছে একই প্রশ্ন যে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা নয়, আপোষকামী বিরোধী রাজনীতিকদের জন্য। নাজমুল আশরাফ আবার একটা কথা বলছেন, 24-এর পরে আবার দেশ উল্টে যাচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে, দর্শকদের ধন্যবাদ, নাজমুল ভাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে একটা দুইভাবে দেখতে চাই যে কেন এই বক্তব্যটা আসলো। যদি একটা প্রিয়াম্বল ধরি, এবং সেই প্রিয়াম্বলটা যদি আমাদের প্রথম কনস্টিটিউশনের প্রিয়াম্বল থেকে আমি নেই, যে আমরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমতা, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতাবাদ, যেটাকে এখন বলা হচ্ছে, এটা মুজিববাদী যে চিন্তা বা ধারা, সেটার একটা ইনক্লুশন ছিল এটা। কিন্তু এটা ঠিক যে প্রিয়াম্বলে যে জিনিসটা আমরা চেয়েছিলাম, যে একটা শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত, অর্থনৈতিকভাবে উন্নত সমাজ, যেখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, সেই দিক থেকে কিন্তু আমাদের রাজনীতিবিদরা পুরোটা ডেলিভার করতে পারেনি। তো সেজন্য আমি নাহিদকে সেখানে ইনক্লুড করবো না, এক্সক্লুড করবো, সেটা ডিপেন্ড করবে কতটুকু আমরা তার কনসিডার করি। বাট এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের স্বাধীনতোত্তর বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র হওয়ার কথা ছিল, সেই জায়গাটাতে আমাদের রাজনীতিবিদদের অনেক অর্জন, সব কিছুই তাদের অর্জন। স্বাধীনতার আগে পরে নানান ডিবেট আমরা করতে পারি, আওয়ামী লীগের অর্জন স্বাধীনতার আগে, সেটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে, কিন্তু পরের ভূমিকাগুলো অবশ্যই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটি দলের কাছ থেকে। কিন্তু এটা ঠিক যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আমরা বললাম, সেটা কিন্তু আসলে অর্জন হয়নি। নাজমুল ভাই 90-এর কথা বললেন, একেবারেই আরেকটা প্রেক্ষিত, কিন্তু তার থেকেও তো ছড়িয়ে গেছে এসে শেখ হাসিনার এই যে ফেসিবাদী শাসন 15 বছরের। সেই জায়গাটার থেকে আমার মনে হয় নাহিদ এই কথাটা বলেছে যে এই দুঃখবোধ বা অর্জন, আমাদের স্বাধীনতার যে স্পিরিট, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে। কিন্তু যখন দুটো ঘটনাকে আলাদা করে দেখব, যে 71 এবং 24, এটার ধরন, প্রকার, চরিত্র পুরোপুরি ভিন্ন আসলে, এবং এটাকে তুলনা করতে যাওয়া আমি কোনোভাবেই ঠিক বলে মনে করি না, এবং আমি অবশ্যই মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা যুদ্ধকে এগিয়ে রাখতে চাই। তবে হ্যাঁ, 90-এর সাথে যেটা আশরাফ ভাই বললেন, হয়তো বা ওটাও একটা বড় অর্জন ছিল জাতির, কিন্তু সেখানে যে পরিমাণ স্যাক্রিফাইস, আন্দোলনের যে ধারা, ক্যাজুয়ালিটি, এবং এর সাথে যে টাইপ অফ টর্চার টু দি পিপল টু রিমেইন ইন দি পাওয়ার, ডিফারেন্ট। হয়তোবা সেই জায়গাটাতে 24-কে অবশ্যই এগিয়ে রাখতে হবে। আর 24-কে আমি দেখতে চাই আরেকটা হচ্ছে যে, হ্যাঁ 24-কে বরং অন্যভাবে একটু ব্যাখ্যা করি, বিতর্কে না গিয়ে, আমরা যে একবার পারিনি আমরা, এবং আমরা ফ্যাসিজমের মধ্যে পতিত হওয়ার কারণে কনস্টিটিউশনের বাইরে যে জিনিসগুলো, যেগুলো মোটা দাগে আমাদের প্রাপ্য একটা সিটিজেন হিসেবে বা দেশের জন্য, একেবারে সেটা গণতন্ত্র বলি, মানবাধিকার বলি, নির্বাচন, বিচার, পুলিশ, সব কিছু কিন্তু ধ্বংস হয়েছে। সেই পার্সপেক্টিভটাকে আমাদের
ইয়েতে নিতে হবে আমাদের ইভ্যালুয়েশনের মধ্যে, যে সেটা পুনর্নির্মাণের প্রয়োজন আছে। কিন্তু এই দুটোকে তুলনা করার কোনো প্রেক্ষিতে আমি দেখি না। আরেকটা হচ্ছে যে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, ৭১কে আর ২৪কে কেন মুখোমুখি করানো হচ্ছে এই প্রশ্নটাই কেন উঠবে? আরেকটা আলোচনা কিন্তু তো প্যারালাল কোনো কিছু হতে পারে না। অনেক আরেকটা আলোচনা কিন্তু করতে হবে, সেটা হচ্ছে যে এটা নাহিদ ফায়দা যে কথাটা কাদের? বলেছে যে যারা এখানে ফায়দা কাদের? ৭১ এবং ২৪কে প্যারালাল যে করা হচ্ছে মুখোমুখি, এই ফায়দাটা কাদের? আরেকটা কম্পোনেন্ট আলোচনা করে ওইটাতে যেতে চাই, সেটা হচ্ছে যে নাহিদ যে কথাটা বলছে যে সব রাজনীতিবিদদের আচরণ প্রশ্নবিদ্ধ, তারা সেই সুযোগটা নিচ্ছে কিনা, সেই জায়গাটাও কিন্তু আলোচনার একটা অংশ। আজকে হয়তো আমরা আলোচনাটা করবো, ইউনূস সাহেব দুর্নীতি নিয়ে একটা কথা বলেছেন, কিন্তু এই দেশে তো দুর্নীতি ট্রায়ো বা ত্রিপক্ষীয়, একটা হচ্ছে রাজনীতিবিদ, আমলা এবং ঠিকাদার বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীরা। তো তার মধ্যে তো রাজনীতিবিদদের বড় একটা স্টেক আছে ইয়েতে, সেই কথাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু সেটাকে বলতে গিয়ে ৭১ এবং ২৪কে মুখোমুখি করা যাবে না। যাই তৃতীয় যে আলোচনাটি আপনি বলার চেষ্টা করছেন, যে এটা কিন্তু দুঃখজনক যে এই গত ২-৩ মাস ধরে পার্টিকুলারলি ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এবং একটা বড় অংশ আমি মনে করি এনসিপির বাইরেও এখানে সক্রিয়, যাদের কথা বলেন জামাত ইসলামী। আমি বরং বলি যে জামাত ইসলামের সুযোগ ছিল, যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, যে তাদেরকে মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা পরিষ্কার করা, প্রয়োজনে ক্ষমা চাওয়া, এবং তাদের যে তরুণ প্রজন্ম ছাত্র শিবির থেকে শুরু করে নতুন যে ফলোয়ার, আমি খুব স্ট্রংলি মনে করি যে এই জায়গাটাতে জামাত একটা সুযোগ হারাচ্ছে। বরং স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা, সুযোগ ছিল এত বড় একটা অভ্যুত্থান, সমাজ একেবারে পুরো পট পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, সেখানে সেই সুযোগটাকে নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার করা। কিন্তু সেটা না করে যদি এরকম হয়ে থাকে যে তারা এই ২৪ এবং ৭১কে সামনে এনে বরং ৭১কে ছোট করতে চায়, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, এবং এটা তো জামাত কেন কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কাম্য নয়। চতুর্থ একটা কম্পোনেন্ট আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তাদেরও কিন্তু নির্ধারণ করতে হবে যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তাদের সার্বিক মূল্যায়ন এবং ২৪কে তারা কিভাবে দেখে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪ অনেক বড় ঘটনা, অনেক বড় স্যাক্রিফাইস, অনেক মানুষের হত্যা, অনেক মানুষের অঙ্গহানি, অনেক বড় ক্ষতি, আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে। কিন্তু সেটা কতটুকু আমি যাব, সেটা একটা রেখা টানা দরকার। কারণ এনসিপি একটা নতুন দল, যতটুকু বুঝি এখনও কর্মপরিকল্পনা নির্ধারণ হয়নি। নির্বাচনের সময় তাদের মানুষের কাছে যেতে হবে তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে। সেই কর্মসূচির ক্ষেত্রে কিভাবে তারা ৭১ এবং ২৪কে ডিফাইন করে এবং সাধারণ মানুষের কাছে যায়, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার দিক থেকে আমি মনে করি যে অবশ্যই ৭১-এর সাথে ২৪-এর তুলনা করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আব্দুল মাহমুদ। আমাদের একটা বিরতির সময় হয়েছে, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। নাজমুল আশরাফ, যেটা বিরতির আগে আমরা কথা বলছিলাম যে জামাত এখন পর্যন্ত ৭১-এর বিষয়ে তাদের অবস্থান ক্লিয়ার করে নাই, এবং যেটা ডক্টর আবদুল্লাহ আল মামুন বলছেন তাদের ক্ষমা চাওয়া উচিত, এখনও তারা ক্ষমা চান নেই, যেহেতু ৭১-এর বিষয়ে তারা আপহোল্ড করছে না। নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি, তাদের কাছে তো আমাদের অনেক প্রত্যাশা, কিন্তু এনসিপিও কি একই ধরনের ভুল করতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, জামাত এই ৫৪ বছরের বাংলাদেশে অনেকগুলো স্তর পার করে এসছে। প্রথমে স্বাধীনতা পরে নিষিদ্ধ ছিল, তারপরে আবার রাজনীতি করার সুযোগ পেল, জিয়া রহমানের আমলে রাজনীতি করলো, এরশাদের আমলে করলো, খালেদা জিয়ার আমলে করলো, শেখ হাসিনার আমলে করলো। তো ফলে তার কিন্তু রাজনৈতিক অনেক উত্থান পতন গেছে। সবচেয়ে খারাপ সময় গেছে গত ১৬ বছর, তখন মোটামুটি বলা যেতে পারে একেবারে গর্তে ঢুকিয়ে ফেলেছিল। সেখান থেকে আবার বেরিয়ে এসছে, তাতে করে তাদের এখন যেই সুযোগটা তৈরি হয়েছে তাদের রাজনীতির, সেটা ব্যাপক হারে এবং অভ্যুত্থানের মাধ্যমে তাদের আরেক ধরনের পুনরুজ্জীবন হয়েছে। এবং আওয়ামী লীগ পতিত হয়েছে, হওয়া দরকার ছিল, গণ আন্দোলনের মুখে পড়েছে, বহু অন্যায় অপকর্ম করেছে, সব ঠিক আছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতের যে বাড়তি সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে তার যে মূল প্রতিপক্ষ, আমি যদি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বলি, সেটা এখন নাই। এখন বিএনপি তো মুক্তিযুদ্ধের দল, বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা, বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন, খেতাবদারী মুক্তিযোদ্ধা আছেন, অনেকে প্রয়াত হয়েছেন, অনেকে এখনও বেঁচে আছেন। এবং এই যে ৭১-২৪ নিয়ে যে বাজে তর্ক এবং তুলনা করা হচ্ছে, সেটির ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে সব নেতারা বিরোধিতা করেছেন। এখন নাহিদ ইসলাম যে বলেছেন যে ফ্যাসিবাদের সময় যারা নির্যাতন ভোগ করেছে তাদের জন্য ২৪ দ্বিতীয় স্বাধীনতা, এটা তো বিএনপি স্বীকার করে না। বিএনপির চেয়ে বেশি নির্যাতিত কে হয়েছে ১৬ বছর?
আর কোনো একক দল বিএনপির চেয়ে বেশি নির্যাতিত হয়েছে 16 বছর? হয় নাই। তো বিএনপি তো বলছে না যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, বরং এই দ্বিতীয় স্বাধীনতা বিরোধিতা করছে, স্বাধীনতা একবারই হয় বলছে। এবং যারা 24-71 তুলনা করে তার ব্যাপারে মির্জা ফখরুলের বক্তব্য শুনেছি, মির্জা আব্বাসের বক্তব্য শুনেছি, আর অনেকের বক্তব্য আমরা শুনেছি, ফলে ওটা তারা নিজেরাই বলছে না। তার মানে আপনি যখন একটা রাজনৈতিক প্রতিপক্ষকে পরাস্ত করতে পেরেছেন যারা এখন অনুপস্থিত, এখন আপনি দ্বিতীয় প্রতিপক্ষ যাদের কাঁধে ভর করে আপনি বড় হয়েছেন, আমি বিএনপির কথা বলছি, বিএনপির কাঁধে ভর করে জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এরপরে নানান সময়ে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপির সহযোগী হিসেবে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলনে, নির্বাচনে, সরকারে থেকে থেকে তারা বড় হয়েছে। এখন সেই বিএনপিকে ছবল মারার চেষ্টা করছে, বিএনপিকে খাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ নাই, বিএনপিকে নাই করতে পারলে, দুর্বল করতে পারলে তারাই একমাত্র দল, এই রাজনীতিটা তারা করছে। ফলে যখন তারা চরম বেকায়দায় ছিল তখন 71 অপরাধের জন্য তারা ক্ষমা চায় না, সেটা স্বীকার করে নাই, তাদের ভুল নিয়ে কোনো কথা বলে নাই, অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে। এবং এই অভ্যুত্থানের পরও জামাতের আমিরের অনেকগুলো সাক্ষাৎকার নিশ্চয়ই আপনি দেখেছেন, প্রত্যেকটা সাক্ষাৎকারে কিন্তু 71 প্রশ্নে তাকে প্রশ্ন করা হচ্ছে, উনি অনেক এড়িয়ে গেছেন, ইনিয়ে বিনিয়ে বলেছেন, যেগুলো কোনোটাই স্পষ্ট না বা গ্রহণযোগ্য না। তার মানে এখনকার সুদিনে তারা কেন সেগুলো স্বীকার করবেন? তারা তো এখন নিজেদেরকে অনেক বড় ভাবছেন, বিএনপির চেয়ে বড় ভাবছেন যে বিএনপিকে যদি প্রতিহত করা যায় তাহলে তারাই ক্ষমতায় যাবেন। এইটা হলো জামাতের অবস্থান। আর যারা নতুন নতুন শক্তির উদ্ভব হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে, এনসিপি বলেন বা তার আগে কিছু পুরনো দল গত 5-7 বছরে যারা হয়েছে, বা অভ্যুত্থানের চেতনাধারী অন্যান্য যেসব শক্তি আছে রাজনৈতিক, তারাও কিন্তু জামাত প্রশ্নে কোনো কথা বলে না। আওয়ামী লীগকে তারা সকালে বিকেলে ধোয়াটা খুবই যৌক্তিক, বিএনপিকেও তারা নানানভাবে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জামাত নিয়ে তারা টু শব্দ করে না। এর অর্থ কি দাঁড়ায়? তাহলে কি তারা জামাতের ওই অবস্থানে আছে, বা জামাতের এক্সটেনশন বি টিম, সি টিম সহযোগী হিসেবে তারা আছে? সেই প্রশ্ন উঠতেই পারে। এই সব কিছু মিলে যদি বলি, যেখানে আলোচনাটা শুরু করেছিলাম, যে 71 প্রশ্নে কোনো আপোষ নাই, 71 প্রশ্নে কোনো ছাড় নাই, 71-এর সাথে বাংলাদেশের ইতিহাসের কোনো কিছুকে ধারে কাছে আনা উচিত না। 24 বলেন, 90 বলেন, বা আরও যদি ভবিষ্যতে কিছু ঘটে, কারণ এটা একটা জন্মের ইতিহাস, একটা দেশের জন্ম। ছোট করে বলবেন, এনসিপির কি এই জায়গাটা ক্লিয়ার করা উচিত? এনসিপির এই জায়গাটা আমার কাছে অস্পষ্ট মনে হয়। শুরুর দিকে এনসিপির বক্তব্য বা এনসিপি হওয়ার আগে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের নানান কথাবার্তায় মনে হয়েছে যে 24-এর চেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে কিছু নাই। তারা 47 থেকে 24-এ আসতো, তারপরে সমালোচনার মুখে মাঝে মধ্যে 71 একটু ছুঁয়ে আসতো, এখন আর একটু চাপটাপ তৈরি হয়েছে, বাস্তবতা দেখছে, এখন একটু 71-কে নানানভাবে ব্যাখ্যা ট্যাখ্যা করে। তো 71-এর এই অপব্যাখ্যা করে তারা যে নতুন রাজনীতি করতে চায়, নতুন প্রজন্মের রাজনীতি করতে চায়, পরিশীলিত, উন্নত, পুরনো রাজনীতির বিপরীতে ভালো কিছু তারা করতে চায়, সেই আশাবাদ যে মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটা তারা কখনোই পূরণ করতে পারবে না যদি না 71 প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করে। দ্বিতীয়ত বলি, যেই পুরনো রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান সেটা সবাই চায়, ওগুলোর পরিবর্তন ঘটুক। আওয়ামী লীগ তো নাই, বিএনপি বা আরও যেসব দল আছে তারাও যাতে সেই ধরনের রাজনীতি আর না করে, কল্যাণমুখী রাজনীতি করে, চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে দুর্নীতি, দুঃশাসন, সেগুলো থেকে সরে আসার অনেক লক্ষণ বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অন্তত তাদের অঙ্গীকারে, ঘোষণায় আমরা সরকারে গেলে সেটার বাস্তবায়ন দেখব। আমি মনে করি যে অতীতের মতো কোনো দলই, বিএনপি বা যে দলই ক্ষমতায় যাক না কেন, এই অভ্যুত্থানের বাস্তবতার পরবর্তী যে সময়, এই সময় এসে বা সামনের সময়ে আগের মতো এরকম সেই জায়গায় শেষ করি এক লাইনে, এইখানে কিন্তু বড় সুযোগ হচ্ছে এনসিপির বা নতুন দলগুলোর। কিন্তু তারা 71 প্রশ্নে এবং প্রচলিত রাজনীতির প্রশ্নে এখন পর্যন্ত তারা এমন কোনো আশার আলো দেখাতে পারে না যে মানুষ ভাববে এরাই একমাত্র বিকল্প শক্তি। ডক্টর আব্দুল মামুন, আমরা শুনছিলাম নাজমুল আশরাফের কথা। আমি আবার একটু বলি, নাহিদ ইসলাম আরেকটা কথা আজকে বলছেন যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল গত 15 বছরের ইসলামী বিরোধী রাজনীতি করার পরেও, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল তাদের হয়তো এটা মনে হবে না দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশে যেহেতু আওয়ামী লীগ এখন নাই, বিএনপি একমাত্র এই মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার আমরা যদি ধরে নেই, ঠিক আছে, কিন্তু নাজমুল আশরাফ যেটা বলছিলেন যে 16 বছর এখনই এনসিপিকে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আমরা নাজমুল আশরাফের কথা ধরে আমরা বলছি, বিএনপি সবচেয়ে বেশি বিএনপির নেতারা নির্যাতিত হয়েছেন 15-16 বছরে নাজমুল আশরাফের কথা অনুযায়ী। এবং উনি আরেকটা কথা বলছেন, যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপিকে একটা ছবল মারার চেষ্টা করা হচ্ছে যাতে নিস্তেজ করে দেওয়া হয়। আমার যে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাটা থেকে আমি বরং একটা অ্যাডভাইজারি রোল নিয়েই বলি যে এনসিপির জন্য এটা খুব ডিজাস্টারাস হবে যে যদি স্ট্রেইট কম্প্যারিজনটা করে ফেলে। কিন্তু মানে যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো পূরণ হয়নি, এটাকে ডিফাইন করতে হবে যে আমরা 71 আফেল করতে হবে।
71 আফেল করে বলতে হবে যে আমরা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে পূরণ হয়নি, সেটা কোনো ক্ষেত্রে হয়নি। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, মানবাধিকার, গণমাধ্যম কোনো জায়গাটা হয়নি। এখানে যদি তারা এটা বলে যে এটা হয়নি, 24-এ অনেক লোক জীবন দিয়েছে, এই যে আকাঙ্ক্ষাগুলো, এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় একটা স্প্রিট আমরা নিতে চাই, যে স্প্রিটটা আমরা 71 থেকে 24 পর্যন্ত নিতে পারিনি। আসেন আমরা নতুন করে নিই, কিন্তু সেটা 71-কে ছোট করে নয়, অবশ্যই 71-কে বড় করে রেখে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তখন যে সুবিধাটা হবে যে আমি 24-এর যে অর্জন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির সাথে অন্য দলের, তখন যদি এখনো যদি তারা কর্মসূচিটা দেয়নি, তখন সুবিধা হবে যে তাহলে আমি কি দিব, মানে কেন রাজনৈতিক দলগুলো পারলো না এবং আমি কিভাবে এই গ্যাপটা পূরণ করব, সেই জায়গাটা কিন্তু এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানেই তাদের রাজনীতিটা বলে আমি মনে করি। কিন্তু এটাকে যদি 71-কে ছোট বড় করতে যায় এবং যেটা বললাম যে ডেফিনেশনাল জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এটা একটা রিস্কি পয়েন্ট। 2 নম্বর যেটা, যে ব্যাংক কার ঠিক ছিল বা কম স্যাক্রিফাইস করে বেশি স্যাক্রিফাইস করেছে, এটা আশরাফ ভাই বলেছে যে শুধুমাত্র তো জামাতকে ডিমিলিশ করার চেষ্টা করা হয়নি, একেবারে বিএনপিকেও একই কায়দায় এত বড় রাজনৈতিক দল কবরের মধ্যে ঢুকে ফেলেছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করতে গিয়ে ধান খেতে ঢুকিয়ে দিয়েছে। তো সেই জায়গাটায় বিএনপি আপোষ করেছে সরকারের সাথে, এটা আমি একটু ব্যক্তিগতভাবে মানতে নারাজ। বরং এটা অন্যদিকে নিয়ে যাওয়া যায়, যেমন গৃহপালিত বিরোধী দল যারা ছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অনেক ব্যবসায়ী হয়তো ব্যক্তিগত কারণে এটা আপোষ করেছে, ব্যবসায়িক গোষ্ঠী আপোষ করেছে, এবং তাদের যারা আপোষ করেছে আমি আবার তাদের সাথে এনসিপির সম্পর্ক দেখতে চাই না। একটু আগে আমি বলছিলাম যে রাজনীতিবিদ, আমলা এবং কর্পোরেট এদের কোনো রকম এই ট্রায়ের মধ্যে যেন এনসিপি না পড়ে। আরেকটা জিনিস দেখেন যে জামাতের যে কথাটা বলা হচ্ছে, যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু শিবিরের ছেলেদের সঙ্গে এখন তো তারা ক্যাম্পাসে অ্যাক্টিভ, তাদের সঙ্গে যখন দেখি তাদের আচার আচরণ, ইভেন জামাতে আমাদের সবারই আত্মীয় স্বজন রয়েছে, তাদের ব্যক্তি চরিত্রের যে জায়গাটা সেটা কিন্তু অন্য রাজনৈতিক দলের চেয়ে কোনো ক্ষেত্রে বেটার। আবার তাদের ইকোনমিক মডেল, জামাতের যে ইকোনমিক মডেল সেটাও বেটার। আমি তো ব্যক্তিগতভাবে যেটা বারবারই বলি যে ইটস এ গুড আইডিওলজি, কিন্তু ধর্মর আশ্রয় নিয়ে যেন সেটা না হয়। আর দ্বিতীয় হচ্ছে যে 71-কে আসলে জামাতকে তার রোল ক্লিয়ার করতে হবে। এভাবে 24-কে এনে 24-এর তাদের অংশগ্রহণ, তাদের ভূমিকা, তাদের কন্ট্রিবিউশনকে সামনে তুলে ধরে 71-কে ছোট করে ওটা জাস্টিফাই করা যাবে, এটা জাতি আসলে মেনে নেবে না। আমি এটা অ্যাডভাইজারি রোলে বলছি যে তাদের উচিত বরং যে 71-এরটা তাদের যে রোল সেটা ডিফাইন করা, সেটার জন্য রিপেন্টেন্ট হওয়া যদি হতে হয় তারা মনে করে, আমরা তো মনে করি অবশ্যই। আর তারপরে তাদের নতুন রাজনীতি সাজানো দরকার। তাহলে কি দাঁড়ালো যে হ্যাঁ 71 দিতে পারেনি, সেটা জামাতের জন্য সুবিধা, 24-এর পরবর্তী এটাকে সামনে নিয়ে আসে। তৃতীয় আরেকটা জিনিস, যে লুটপাটের কথা বলছে নাহিদ, এটাও কিন্তু একটা খুব প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো প্রমাণ করতে হবে যে অ্যাক্টিভিটিগুলো করছে, কারো বিরুদ্ধে কথা হচ্ছে এনসিপির, তাদের অর্থের উৎস নিয়ে কথা হচ্ছে, সে জায়গাটাও কিন্তু এই বক্তব্যের সাথে এই মাত্র 1 মাস তো আজকে বোধহয় হলো, 28 তারিখ বোধহয় আজকে না 27, 1 মাস হলো। 1 মাসে কিন্তু বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, নিজেরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, কেউ এলাকায় গিয়ে এটা যাচ্ছে ওটা যাচ্ছে। তাহলে এখন যখন কথা উঠবে যে তুমি যে সমাজ নির্মাণের কথা বলছো, তুমি যে রাজনীতির কথা বলছো, যে লুটপাটের কথা বলা হচ্ছে, যারা ব্যাংক ব্যালেন্স আস্ত রেখে রাজনীতি করেছে, সেই জায়গাটা তো এনসিপির জন্য 1 মাসে একটা জায়গায় চলে গেছে। এই জন্য খুব দ্রুত এনসিপি 3টা কাজ করা। একটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের বিষয়ে তাদের ক্লিয়ার স্ট্যান্ড নেওয়া এবং আফোর্ড করা। তৃতীয় হচ্ছে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা আমরা অন্য রাজনৈতিক দল পারেনি, আমরা আকাঙ্ক্ষাটাকে এইভাবে বাস্তবায়ন করো। এবং তৃতীয়টাও গুরুত্বপূর্ণ, যে আমাদের ব্যক্তি চরিত্র, সাংগঠনিক চরিত্র, অর্থনৈতিক লেনদেন, আমাদের নিয়ে যে কথা উঠবে না এবং সংগঠন গোছানো, সেটা কিন্তু তাদের জন্য একটা বড় বিষয়। নাহলে এটা কিন্তু 2 দিন পরে নাহিদকে আরেকজন শোনাবে। আমাদের একটা বিরতির সময় হয়েছে। ডাক্তার আব্দুল মামুন, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে আরও একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন নাজমুল আশরাফ এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন। নাজমুল আশরাফ, নাহিদ ইসলামের কথা আবার প্রসঙ্গ টেনে নিয়ে আসি। আজকে উনি আরও একটি কথা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে বাংলাদেশে। ওনার মাথায় হয়তো শুধু ভারতের বিষয়টা ছিল, পররাষ্ট্রনীতি তো শুধু একটা দেশের সাথে না। তার মানে ভারত প্রশ্নে গত 16 বছর, আবার বলছি, আচ্ছা একটা সমস্যা হলো কি, যারা এই অভ্যুত্থান বা এই 16 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসনের কথা বলেন, তারা এই 16 বছর দিয়ে গোটা বাংলাদেশকে চিত্রায়িত করে। এই 16 বছর তো গোটা বাংলাদেশ না, বা এই 16 বছরের আওয়ামী লীগ, 96-এর আওয়ামী লীগ তো এক না, এই আওয়ামী লীগ বা বিএনপি তো এক না, তো বা খালেদা জিয়ার বিএনপি বা জিয়া রহমানের বিএনপি তো এক, মানে এই কাতারে ফেলতে পারেন না। তার মানে হচ্ছে যে 71-এর পর থেকে আমাদের যে অনেকগুলো পর্ব গেছে, অনেকগুলো রাজনৈতিক
পট পরিবর্তন হয়েছে, উত্থান পতন হয়েছে, ভালো গেছে, খারাপ গেছে, কিন্তু আপনি 24-এর অর্জন দিয়ে অতীতের সব কিছুকে আপনি খারাপ বলতে চান এবং 54 বছরে কিছু হয় নাই, কেউ কিছু করতে পারে না, সবাই ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি যাবে, জাতীয় পার্টি তো থাইকাও নাই, আমরাই সব কিছু। এটা তো কোনো মানে গণতান্ত্রিক রাজনৈতিক মনোভাব হইতে পারে না, এটা তো আরেক ধরনের ফেসিবাদ। মানে আমরা ছাড়া আর কেউ নাই, বাকি সব ভুল, যারা অতীতে ছিল তারাও ভুল, যারা বর্তমানে আমাদের প্রতিপক্ষ তারাও ভুল, আমরা একমাত্র শুদ্ধ। আপনি কতটা শুদ্ধ, কতটা উন্নত, তার তো কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। এই যে বলা হচ্ছে 24-এ এসে স্বাধীনতা পূর্ণতা পেল, স্বাধীনতা অর্থবহ হলো, স্বাধীনতা দ্বিতীয়বার এলো, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যারা দ্বিতীয় দফায় দ্বিতীয়বার স্বাধীনতা আনলেন, এনে গত 8 মাসে আমরা কি দেখলাম? আপনাদের ভূমিকা, মাঠে ময়দানের বাস্তবতা, সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, এইগুলো দেখে মানুষের কি ধারণা হচ্ছে? এটাকে যদি স্বাধীনতা বলেন, নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মব যেখানে সেখানে হামলা করছে, প্রতিপক্ষকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ যেখানে যা আছে সব ভাঙচুর করা হয়েছে এবং সরকার বলছে এগুলো মেরামত করা হবে না, কারণ এখানে নাকি 24-এর চেতনা জড়িত। এর চেয়ে ন্যাক্কারজনক স্বাধীনতা বিরোধী অবস্থান আর কি হতে পারে? কিশোরগঞ্জে বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে যারা অস্বীকার করে শান্তি পেতে পারে। বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে নিশ্চয়ই আপনি সমালোচনা করতে পারেন। 71 পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকা, জাতীয় চার নেতার ভূমিকা, আপনার ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, আমরা এরকম অসংখ্য আমাদের ফাউন্ডিং ফাদার্সের কথা বলতে পারি, ধাপে ধাপে যাদের ভূমিকা ছিল, চূড়ান্ত পর্যায়ে সে ভূমিকা ছিল বঙ্গবন্ধুর। আপনি তা আওয়ামী লীগকে পছন্দ না করতে পারেন, তাই বলে আপনি বঙ্গবন্ধুকে যাচ্ছে তাই ভাষায় অপমান করবেন, গালিগালাজ করবেন, এটা তো হয় না। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধকে হেয় করবেন, সেটা তো হয় না। বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। স্বাধীনতার স্মারকস্তম্ভ এই সোহরাওয়ার্দী উদ্যানে, মুজিবনগরে, আরও বহু জায়গায় ভাঙা হয়েছে এবং সরকার এগুলো নীরব, প্রশাসন এখানে নীরব, এগুলো ঠিক করতে তারা চায় না। তার মানে আমি আবারও বলছি যে যা কিছু আমরা মাঠ পর্যায়ে দেখছি দ্বিতীয় স্বাধীনতার নামে, সেটা আসলে আরেকটা পরাধীনতা, অথবা 71-এর বিপরীতে 71-এর পরাজিত শক্তির স্বাধীনতা, সেভাবে আমরা এটা বলতে পারি বড়জোর। আমরা একটু ডক্টর আব্দুল রহমান কাছে, ডক্টর আব্দুল রহমান যেমনটি নাজমুল আশরাফ বলতেছিলেন যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে, এবং আরেকটা কথা উনি বলছিলেন যে এই 16 বছর দিয়েই গোটা বাংলাদেশকে তারা হয়তো চিন্তা করছে। আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে কিন্তু বলে এসেছি যে এই 16 বছর নয়, আমাদের পুরো যদি আমরা 54 বছর দেখি, সেখানে কিন্তু অর্জনের পাল্লাটাও একেবারে কম নয়। আমাদের এত বড় 18 কোটি জনসাধারণ, আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে, সব দিকে অনেক ইন্ডিকেটর, আমাদের হয়তো ট্রেড বাস্কেট ছোট বা ডেভেলপ করেছি, সেগুলোকে ফেলে দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, ওই আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ হয়নি। কিন্তু আকাঙ্ক্ষার জায়গা পূরণ না হলে আপনি স্বাধীনতা যুদ্ধকে ছোট করবেন, ওটা তো অন্যদিকে চলে গেল। আপনি স্বাধীনতা যুদ্ধকে তো ছোট করবেন না, স্বাধীনতা যুদ্ধে আপনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন কতটুকু হয়েছে, কতটুকু হয়নি, তার জন্য রাজনৈতিক দলগুলোকে আপনি ছোট করতে পারেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধকে কোনোভাবে ছোট করা যাবে না। আশরাফ ভাইয়ের এই ইনফরমেশনটা যদি সঠিক হয় যে আমাদের সরকার যে স্তম্ভগুলো ভেঙেছে, স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মারক, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, স্বাধীনতা যুদ্ধের ফলক, এটা কিন্তু আওয়ামী লীগীকরণ করার কারণে মানুষের মধ্যে হয়তো এই ক্ষোভ তৈরি হয়েছিল এবং ভাঙার মাধ্যমে না সেই ক্ষোভ প্রশমিত হয়েছে। কিন্তু আমরা ধর্মীয় অন্ধত্বের যাচ্ছি যে আপনি আওয়ামী লীগের, ঠিক আছে আপনি তা করলেন, কিন্তু আরো ডেঞ্জারাস যেটা পরের পার্টটা আপনার, যেটাকে পুনর্নির্মাণ করব না, আমি মেহেরপুর ঠিক করব না, আমি অন্যান্য স্মৃতিসৌধ ঠিক করবো না, স্বাধীনতার যে স্থাপত্যগুলো আছে সেগুলো ঠিক করবো না, এটা তো হবে না। তাহলে আপনার একটা ধর্মীয় অন্ধত্বের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, আপনার পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। উনি যে কথাটা বলেন আমি একটু রিপিট করতে চাই যে এই যে আওয়ামী লীগের নাম দিয়ে, ফেসিবাদের নাম দিয়ে আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ের অন্য নিয়ে কথা বলতে পারেন না, আপনি মিরপুরে কোনো মেয়ের শপিং করছে তাকে কথা বলতে পারেন না, কেউ সিগারেট খেলে এটা তার ব্যক্তিগত। অবশ্যই আমাদের সামাজিক দিক থেকে দৃষ্টিভঙ্গি তৈরি হয়নি যে মেয়েরা সিগারেট খেতে পারে, কিন্তু সিগারেট খাওয়া তো আপনি পুরুষ হলে খেতে পারবেন, সে খেতে পারবেন, কিন্তু আপনি মব তৈরি করবেন সব জায়গায়, এটা তো হতে পারে না। সেজন্য যে আওয়ামী লীগের বিরোধিতা করার নামে মুক্তিযুদ্ধকে ছোট করা বা স্মারক নষ্ট করা বা স্পিরিটকে ছোট করা, এটা কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয় আরেকটি জিনিস, যে আমরা যে জায়গাটা যাচ্ছে এই জিনিসগুলো, সেটা যেন তর্কের জায়গায় থাকে। আমাদের দেশে আমরা দেখছি দিনে দিনে যেখানে সোসাইটিগুলো নর্মালি নলেজ বেস সোসাইটির দিকে যায় এবং মাসল বেস সোসাইটি আস্তে আস্তে রিডিউস হয়, খুব আশঙ্কাজনকভাবে কিন্তু গত 7 মাসে এই যে মবের নামে বা মাসল বা শক্তির জায়গাটাতে একেবারে বর্বরতার দিকে আমরা ফিরছি। অথচ যদি আমরা জুলাইয়ের নতুন স্বাধীনতার কথা বলি, তাহলে সেখানে তার প্ল্যাটফর্মটা হওয়া উচিত তর্ক বিতর্ক এবং অপরের প্রতি শ্রদ্ধা, সবার স্বাধীনতা হবে। এইটা কিন্তু একটা অ্যালার্মিং দিক।
তৃতীয় আরেকটি যে আপনি পররাষ্ট্র নীতির কথা বলছিলেন একটা যে আলোচনাটা এই আশরাফ ভাইকে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু হয়তো কেউ আমরা কারোর সাথে বেশি বেশি মাখামাখি করেছি, কিন্তু বন্ধুত্ব তো আমাদের যে রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা রাখতে চেয়েছি, মোটা দাগে ধরি যুক্তরাষ্ট্র, চীন, বা আমাদের এখানে জাপানের একটা ফ্যাক্টর আছে, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যাক্টর আছে, এটা তো আপনাকে এটা মেনটেন করে চলতে হবে। এখন জিও স্ট্র্যাটেজিক ইস্যুতে আপনি তো ভারতকে এক্সক্লুড করতে পারেন না, যেটা আমাদের ভয়েস রেস করতে হবে যে আমি সম্মানজনক সম্পর্ক চাই, আমি আমার স্টেক চাই, আমি আমার ট্রানজিট বিক্রি করে দিতে চাই না। গতকালকে কোনো একটা টকশোতে আমি বলছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা ডিস্ট্রিক্টের জন্য। এখন বার্গেনিং করার কোনো টুলসই আপনার কাছে নাই, কারণ আপনি সব ট্রান্সশিপমেন্ট ব্রিজটি সব দিয়ে দিয়েছেন। মাতারবাড়ি ডিপ সিপোর্ট ক্যান বি ওয়ান অফ দি ওয়েজ। আপনি নর্থ ইস্টের সাথে ইন্ডিয়া আমাদের কানেক্টিভিটি ডেভেলপ করতে চাই। আপনার পররাষ্ট্র নীতি হবে যে আপনি যে জায়গায় শক্তিশালী আপনি আপনারটা সেটা আদায় করে ছাড়বেন, এটা লাগবে। কিন্তু এক্সক্লুড করে আমাদের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং ইদানিং মিয়ানমার ইস্যুতে বা ইন্দো প্যাসিফিক ইস্যুতে যে বাস্তবতা, এটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিগুলো আছে ইউএসের, ইন্ডিয়ার, আমাদেরও আছে, আবার চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে। ইউনুস সাহেব এখন চায়না সফর করছেন। আমরা সবাই কিন্তু বলছিলাম যে কেবলা বোধহয় চেঞ্জ হলো, কিন্তু দেখলাম যে পরে বলছে না, আসলে ভারত সফরের প্রচেষ্টা ছিল সেখানে। সো ওই ন্যারেটিভটা পরের দিনে অন্যরকম হয়ে ধন্যবাদ গেছে। আব্দুল আহমদ। আমাদের হাতে সময় বেশি নেই। প্রিয় দর্শক, 71 আর 24 কখনো এক হতে পারে না। 71 একটি দেশের জন্ম, 24 একটি স্বৈর শাসকের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই ভীষণ ভালো থাকুন।